ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা ভালো আছো। তোমাদের সাথে আজকে আমি সয়েল ক্লাসিফিকেশন চ্যাপ্টার নিয়ে কথা বলবো। সয়েল ক্লাসিফিকেশনটা তোমাদের জন্য খুবই জরুরি, সিলেবাসে ইনক্লুডেড। কেননা যে কোনো ধরনের ফাউন্ডেশন, কোন বিল্ডিংটা অথবা রাস্তাঘাটের জন্য কোন সয়েলটা জরুরি, অথবা কোন সয়েলটাকে ট্রিটমেন্ট করতে হতে পারে, তো সেগুলো জানার আগে তো সয়েল সম্পর্কে তোমাদের জানতে হবে এবং তার ক্লাসিফিকেশনটা কি সেটা তোমাদেরকে জানতে হবে। তো আজকে সেই বিষয় নিয়ে কথা বলবো। সয়েলকে আমরা কিছু ক্যাটাগরির উপরে বা কিছু বেসিসের উপরে ভিত্তি করে ভাগ করে ফেলতে পারি। সবার প্রথমেই অরিজিন বেসিস, তারপর হলো ইন্ডিভিজুয়াল গ্রেন সাইজ অনুযায়ী কোহেসিভ প্রপার্টিজ, টেক্সচার এবং ইউজের উপর ভিত্তি করে। সবার প্রথমে ক্লাসিফিকেশন বেসড অন অরিজিন যদি আমরা চিন্তা করি, ইনঅর্গানিক সয়েল হতে পারে অথবা অর্গানিক সয়েল হতে পারে। ইনঅর্গানিক সয়েলটা দেখো, সেটা আবার দুই ভাগে বিভক্ত, রেসিডুয়াল আর একটা হলো ট্রান্সপোর্টেড। অর্থাৎ রেসিডুয়াল মানে বোঝাই যাচ্ছে কিন্তু যে যে কোনো ওই জায়গাতেই থাকবে একটা সয়েল, যেখান থেকে ক্ষয়প্রাপ্ত হবে, ক্ষয়প্রাপ্ত হয়ে ওইখানেই যদি থাকে, তো সেই ধরনের সয়েলকে আমরা আসলে তোমার এই রেসিডুয়াল সয়েলটা বলবো। এখন এই রেসিডুয়াল সয়েল আবার দু রকম হতে পারে, সেটা হলো ব্ল্যাক কটন সয়েল আর একটা হলো তোমাদের লেথারেটিক সয়েল। তো ব্ল্যাক কটন সয়েলটা কি, ব্ল্যাক বলতে কিন্তু আসলে এখানে সয়েলটা আসলে কালো এটাও বোঝাচ্ছে। আবার কটন সয়েল মানে হলো যেখানে কটনটা ভালো হয়, তো সেই জায়গাটার কথা বোঝানো হচ্ছে। তো হিয়ার দ্য ওয়েদার মেটেরিয়াল ডু নট লিচ আউট ওয়েদার ইন অ্যালকালাইন কন্ডিশন। তো দেখো, অ্যালকালাইন কন্ডিশনটা এখানে কেন? কেননা এই ধরনের সয়েলের মধ্যে ম্যাগনেসিয়াম থাকতে পারে, পটাশিয়াম থাকতে পারে, আরো আয়রন এটা সেটা আরো অনেক কিছু থাকবে। তো সেখানে যেটা হবে আসলে, সেখানে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, মানে পানি তো থাকবে সয়েলে, তাই না? তো সেখানে ম্যাগনেসিয়ামের সাথে পানি বিক্রিয়া করে সেখানে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, তারপর হলো পটাশিয়াম হাইড্রোক্সাইড, এই ধরনের অ্যালকালাইন পদার্থ সেখানে তৈরি হবে। তো অ্যালকালাইন কন্ডিশনে সেটা থাকবে। ব্ল্যাক কটন সয়েলের যদি ছবিটা তোমাদেরকে দেখাই, এটা আসলে ব্ল্যাক কটন সয়েল। তো এই সয়েলের ক্ষেত্রে যেটা হবে, এই সয়েলের ক্ষেত্রে আসলে একটু পানি পেলেই সেটা আসলে স্টিকি হয়ে যাবে, আঠালো হয়ে যাবে। আবার যখন শুকিয়ে যাবে তখন কিন্তু আবার এরকম ফেটে চৌচির হয়ে যাবে। এই ব্যাপারটা একটু তোমরা খেয়াল রাখো, এটাই আসলে ব্ল্যাক কটন সয়েল। এরপরে দেখো, লেথারেটিক সয়েল, সাম ওয়েদার্ড ম্যাটেরিয়াল আর লিচড আউট। ইট ইজ রেড সয়েল প্রডিউসড বাই রক ডিকে। অর্থাৎ রক ডিকে হওয়ার কারণে যেটা হয় সেটা, ইট কন্টেইনস হাই ফেরিক অ্যান্ড অ্যালুমিনিয়াম অক্সাইড, এই ধরনের ব্যাপার স্যাপার। তো এখানে যদি এই সয়েলের ছবিটা তোমাদেরকে দেখাই তাহলে ব্যাপারটা আরো ক্লিয়ার হবে। এটা তো এখানে দেখাই তো গেল, যেখানে আয়রন বা এই ধরনের মেটেরিয়াল থাকবে, তো সেই ক্ষেত্রে এখানে একটা রেডিশ ভাব অবশ্যই তৈরি হবে। এবং সেটা কই থেকে ক্ষয়প্রাপ্ত হবে? এই সয়েলটা রক থেকে ক্ষয়প্রাপ্ত হবে। এরপর আসলে ট্রান্সপোর্টেড সয়েল। তো ট্রান্সপোর্ট তো অনেক ভাবে হতে পারে, তাই না? তো ট্রান্সপোর্ট আসলে কয়েকটা ওয়ে থাকতে পারে আমাদের এখানে, যেটা আমরা জানি ওয়াটারের মাধ্যমে ট্রান্সপোর্ট হতে পারে। এটা তোমরা মনে হয় জিওলজি বা এই ধরনের কোর্সে হয়তো বা পড়ে আসতো, তবুও বলছি তোমাদেরকে। ওয়াটার, গ্লেসিয়ার, উইন্ডের মাধ্যমে ট্রান্সপোর্টেড হতে পারে। আবার গ্র্যাভিটির মাধ্যমেও সেটা ট্রান্সপোর্টেড হতে পারে। গ্র্যাভিটি বলতে বোঝাই যাচ্ছে, এটা কিন্তু সব থেকে সহজ। গ্র্যাভিটি বলতে একটা জিনিস, একটা খাড়া জিনিস যদি ধসে পড়ে, তো সেই ক্ষেত্রে আমরা সেটাকে আসলে গ্র্যাভিটি ট্রান্সপোর্টেড বলবো। এটা একদম ক্লিয়ার। ওয়াটারের মাধ্যমে হতে পারে, গ্লেসিয়ার মাধ্যমে হতে পারে, উইন্ডের মাধ্যমে হতে পারে। সেই তিনটা ব্যাপারে একটু যদি দেখি, ওয়াটারের মাধ্যমে যদি হয়, তো আমাদের নদীর কথা যদি চিন্তা করো, তো তাহলে অ্যালোভিয়াম যদি বলি আমরা, বা অ্যালোভিয়াল সয়েল যদি বলি, তো আসলে একটা নদীর কথা চিন্তা হয়। তো সেই সেই ব্যাপারগুলোই। তো চারটা ক্যাটাগরি আছে এখানে। অ্যালোভিয়াল সয়েল ডিপোজিটেড ইন রানিং ওয়াটার, অর্থাৎ রিভার যে সয়েলটা, রিভারের বেডের যে সয়েলটা সেটা। তারপর হলো ল্যাকাস্ট্রিন সয়েল, এটা ডিপোজিটেড ইন স্ট্যাগন্যান্ট ওয়াটার কন্ডিশন, অর্থাৎ এটা একদম একটা জায়গায় বদ্ধ, একটা জায়গায় আবদ্ধ, একটা জায়গায়, অর্থাৎ চলাফেরা নাই এখানে। তো এইরকম কন্ডিশনের যে সয়েলটা, সেটাকে বলবো আমরা ল্যাকাস্ট্রিন সয়েল। আর হলো এটা কোথায়, এই যে দেখো, সয়েল নিয়ার লেক, অর্থাৎ লেকের আশেপাশে, লেক তো একটা বদ্ধ জায়গা, সেখানে এই ব্যাপারটা ঘটবে। মেরিন সয়েল বোঝাই যাচ্ছে সাগর তীরের যে মাটি, সেটা। মার্ল অথবা মার্ল স্টোন, এটা যদি দেখো তাহলে এখানে কি থাকবে, দেখো মার্ল স্টোন, এটা সেটা অনেক কিছু থাকবে। লাইম রিচ, অর্থাৎ এই ধরনের সয়েলে প্রচুর পরিমাণে লাইম থাকবে। দ্য ডমিনেন্ট মেটেরিয়াল ইন মোস্ট মার্ল ইজ ক্যালসাইট বা ক্যালসিয়াম কার্বনেট, এটা তোমরা জানো। ইউজড এস ফার্টিলাইজার ফর সয়েলস ডেফিসিট ইন লাইম, অর্থাৎ এটা যেহেতু লাইম সমৃদ্ধ, তো যেই সয়েলে লাইমটা কম থাকবে, তো সেই সয়েলের ঘাটতিটা এই সয়েলটা পূরণ করতে পারবে। এই সয়েলটাকে আমরা ফার্টিলাইজার হিসেবে ইউজ করতে পারবো।
এরপর দেখো ক্লাসিফিকেশন অফ সয়েল, গ্লেসিয়ার ট্রান্সপোর্টেড সয়েল, অর্থাৎ গ্লেসিয়ার মানে তো বুঝতেছো অর্থাৎ শীত প্রধান দেশে, আমাদের দেশে এই ধরনের ঘটনা ঘটার এখনো ঘটেনি, হয়তো বা সম্ভাবনাও নাই। তো গ্লেসিয়ার মানে হলো তো বরফের দেশগুলোতে তুষার জমে জমে বা বরফ জমে জমে অথবা পানি অনেক সময় জমে যায়, আবার একটু তাপ পেলে সেটা গলে যায়, তো গলে গেলে কিন্তু ট্রান্সপোর্ট হবে, অথবা একটু আহ, যদি এরকম হয় খুব ঠান্ডা থাকলে সেখানে জমে থাকবে, তো এরকম হবে আসলে। তো কখনো ট্রান্সপোর্ট হবে, কখনো জমবে, ব্যাপারগুলো এরকম হবে গ্লেসিয়ার ট্রান্সপোর্ট সয়েলের ক্ষেত্রে। তো মোরাইন যদি বলি, সবার প্রথমে অ্যাকুমুলেশন অফ আনকনসলিডেটেড গ্লেসিয়ার ডেব্রিস, অর্থাৎ সয়েল থাকবে এবং রক থাকবে, এবং সেটা কি হবে আনকনসলিডেটেড, অর্থাৎ সেটেলড না, ঠিক আছে, সেখানে একটু লুজ টাইপের থাকবে সয়েল এবং রক, সেই ব্যাপারটা। এটা কি হতে পারে দেখো, সিল সাইজে হতে পারে, এরকম ছোট ছোট হতে পারে, আবার এখানে বোল্ডার এরকম বড় বড়ও হতে পারে। এখানে আরো দুটো ব্যাপার আছে, সুপারফিশিয়াল ম্যাটেরিয়াল অফ রক ডেব্রিস অফ এনি সর্ট ট্রান্সপোর্টেড বাই গ্লেসিয়ার এন্ড ডিপোজিটেড আইদার ডিরেক্টলি বাই আইস অর মেল্ট ওয়াটার, অর্থাৎ যে কোনো সুপারফিশিয়াল মানে হলো উপর থেকে যেই তোমার রক ডেব্রিস একদম উপরের যে অংশটা, সেটা যদি ট্রান্সপোর্ট হয় কিসের মাধ্যমে, সেটা হলো আইসের মাধ্যমেও হতে পারে, অথবা গলিত যে ওয়াটারটা সেটার মাধ্যমে হতে পারে। টিল্ট, এটা হলো তোমার আনস্ট্র্যাটিফাইড হেটেরোজেনাস মিক্সচার অফ ক্লেস, এখানে অনেক কিছু থাকবে, ক্লেস থাকতে পারে, সিল্ট, স্যান্ড, গ্রাভেল সবকিছু থাকতে পারে, অথবা বোল্ডার থাকতে পারে, এরকম হতে পারে। ডিপোজিটেড ডিরেক্টলি বাই আইস উইদাউট ট্রান্সপোর্টিং বাই ওয়াটার, অর্থাৎ এটার কোনো ট্রান্সপোর্টেশন ছাড়া যদি হয়, কোনো ওয়াটারের কোনো ট্রান্সপোর্ট না, এরকম যদি কারণে হয়, জমা হয়, তো সেই ক্ষেত্রে এটাকে বলবো আমরা টিল্ট। ইট কন্টেইনস হাই প্রপোর্শন অফ বোল্ডার এন্ড ক্লে, বোল্ডার এবং ক্লে এখানে হাই প্রপোর্শনে থাকবে। এরপর দেখো হার্ড প্যান, হার্ড প্যান মানে তো বোঝাই যাচ্ছে একদম শক্ত কিছুর কথা বলা হচ্ছে। তো এখানে গ্লেসিয়ার ডিপোজিটেড হার্ডেন্ড, যখন এই যে গ্লেসিয়ার ডিপোজিট একদম হার্ডেন্ড হয়ে যাবে, এই ধরনের যদি হয়, তো সেই ক্ষেত্রে তো এখানে দেখ ড্রিলিং মেটেরিয়াল বা টুল দিয়ে সেটাকে আর পেনিট্রেট করা যাবে না, এতটাই শক্ত হয়ে যাবে, তো সেটাকে বলবো আমরা হার্ড প্যান। এরপর আসলে ক্লাসিফিকেশন অফ সয়েল, তোমার এটা হলো উইন্ডের মাধ্যমে যে ট্রান্সপোর্ট হয়, তো সেটার কয় ভাগ সেটা দেখো। প্রথমে বলা হয়েছে ডিউন, এরপরে লয়েস, এরপরে বলা আছে টাফট, এই তিনটার কথা এখানে বলা আছে। তো প্রথমটা দেখো, প্রথমটা হলো তোমার ডিউন, বোঝাই যাচ্ছে এই ধরনের ফিগার তোমরা অলরেডি তোমরা অনেক গান শুনছো তাই, ইন্ডিয়ান সিনগুলো বা এরকম মুভি অথবা ওয়েস্টার্ন মিউজিকের সাথে অনেক সময় এরকম দৃশ্য দেখা যায় আসলে। তো এটা আসলে আহ মরুভূমির দেশগুলোতে হতে পারে, অথবা সমুদ্র তীরবর্তী জায়গা হতে পারে, অথবা কোনো নদী বিশাল চর, সেখানে এই ধরনের ঘটনা ঘটতে পারে, ফাঁকা জায়গা, অনেক বড় ফাঁকা জায়গা হতে হবে সেখানে। ডিউন বলতে এই যে এরকম শেপের যে অংশগুলো, এটাকেই বলা হয় আসলে ডিউন। এরপর আসলে লোয়েস, লোয়েসটা হলো আসলে এরকম কিছু, এখানে সয়েলগুলো আসলে লুজ থাকবে, দেখো কেমন সয়েল, খুবই ছোট, 20 থেকে 50 মাইক্রোমিটার রেঞ্জটা থাকবে এখানে, স্যান্ড থাকতে পারে, সিল্ট থাকতে পারে, কিন্তু এগুলো সিমেন্টেড বাই ক্যালসিয়াম কার্বনেট, অর্থাৎ এটা তোমাদের ক্যালসিয়াম কার্বনেট দ্বারা এটা সিমেন্টেড থাকবে, অর্থাৎ এটা আঠালো হয়ে থাকবে। অন স্যাচুরেশন লোয়েস্ট ডিপোজিট বিকাম সফট, অবশ্যই যদি পানি চলে আসে একদম ছোট ছোট পার্টিকেল, তো সেটা একদম সফট হয়ে যাবে, এবং গ্লোসের স্টেবিলিটি, তো হঠাৎ করে সেটা ধসে পড়ে যাবে, স্টেবল খুব একটা থাকবে না তখন পানি চলে আসলে। আর এই টাফট, টাফট বলতে এখানে অর্থাৎ ভলকানিক এরাপশন যখন হবে, তো তখন সেখান থেকে তো তোমার উইন্ডের মাধ্যমে সেখানকার কিছু সয়েল চলে আসতে পারে, ভলকানিক ইরাপশনে যখন হবে তখন উইন্ডের মাধ্যমে যে সয়েলটা চলে আসবে, ট্রান্সপোর্টেড হবে, সেটাকে বলা হচ্ছে টাফট, সেটা যদি কোথাও জমে আর কি। আর গ্র্যাভিটি প্রথমে তো বললাম এটা। আর ক্লাসিফিকেশন অফ সয়েল, এর ভেতরে আরো মেইনলি অর্গানিক সয়েল যদি বলি আমরা, তো অর্গানিক সয়েলের মধ্যে আসলে মেইনলি টু টাইপস, একটা হলো তোমাদের পিট আর একটা হলো তোমাদের পাক, দুইটাই কিন্তু অর্গানিক সয়েল, মাথায় রাখতে হবে। তো তার মানে কোথাও অর্গানিক কন্টেন্ট একটু বেশি, কোথাও অর্গানিক কন্টেন্ট একটু কম। যদি একদম ফুললি ডিকম্পোজড হয়, একদম ফুললি ডিকম্পোজড ওই সয়েল, যদি কোনো সয়েল হয়, তো সেই ক্ষেত্রে সেটাকে বলবো আমরা মাক। আর যদি পেট কোনটাকে বলবো, অর্থাৎ পার্শিয়ালি ডিকম্পোজড, অর্থাৎ কিছুটা এখনো ডিকম্পোজ হওয়ার বাকি আছে, এই ব্যাপারটা। তো ছবিতে যদি তোমাদেরকে দেখাই, এই ছবিটা যদি খেয়াল করো, এই ছবিটা আসলে এটা একটা মার্কেট ছবি, অর্থাৎ একদম কালো, অর্থাৎ একদম ফুললি ডিকম্পোজড। আর এই আগের ছবিটা যদি দেখো, এটাও হ্যাঁ ডিকম্পোজড, কিন্তু পার্শিয়ালি, ফুললি না। তো তাহলে প্রথমটা এটা আমাদের মাক, আর এটা হলো আমাদের পেট।
এরপর আসো পার্টিকেল সাইজ অফ সয়েলস। এটা কিসের উপরে? ক্লাসিফিকেশন বেসড অন ইন্ডিভিজুয়াল পার্টিকেল সাইজ। ইন্ডিভিজুয়াল পার্টিকেল সাইজ এটা তোমরা সবাই জানো, গ্র্যাভেল কি জিনিস, স্যান্ড কি জিনিস, সিড কি জিনিস, ক্লে কি জিনিস। তো এগুলো আবার জাস্ট একটু তোমাদের মনে করাই দিব। তো এখানে ডেফিনেশন গুলো দেওয়া আছে যে গ্র্যাভেলটা কি, সেখানে সবকিছু বড় বড় থাকবে, আর স্যান্ডে তার সাথে একটু ছোট থাকবে, আর মেইনলি কোয়ার্টজ আর ফেলসপারই থাকে সবকিছুতে। মানে সয়েলের যে মেইন যে এলিমেন্টটা, কোথাও ছোট সাইজ থাকবে, কোথাও বড় সাইজ থাকবে, এতটুকু। এই ডেফিনেশন গুলো তোমরা একটু দেখো বা এই বৈশিষ্ট্যগুলো একটু দেখবা। এগুলো তো সয়েলের ক্লাসিফিকেশন তো আসলে অনেক অর্গানাইজেশন করেছে, তাই না? তো তার মধ্যে তোমার এমআইটি, এএসটিএম, ইউএসটিএ, তারপরে আস্থো, বিএসআই, ইউএসবিআর, ইউএস আর্মি, ক্রপস অফ ইঞ্জিনিয়ার্স, এগুলো অনেক, আইএস, এরকম অনেক কিছু থাকতে পারে। তোমাদের এই চ্যাপ্টারে মানে এখানে যে মেইন দুইটা জিনিস দেখাবো আমি, সেটা হলো তোমাদের এই একটু পরে সেটা বলবো তোমাদেরকে, তবে আস্থটা অবশ্যই দেখাবো। আর একটা আছে তোমাদের ইউএসসিএস, ইউএসসিএস যেটা, সেই জিনিসটা। তো সেটা একটু পরে আসি, দেখানোর সময় তখন দেখা যাবে। তো এখানে বেশ কিছু জিনিস, সবকিছু তো তোমাদের জানার দরকার নাই। তো মোটামুটি সয়েলকে যে ক্লাসিফাই করা হয়েছে, সবগুলো অর্গানাইজেশনই মোটামুটি কাছাকাছি ক্লাসিফিকেশন করেছে। তো কাছাকাছির মধ্যে আমরা এইখান থেকে শুরু করব। ইউনিফাইড সয়েল ক্লাসিফিকেশন সিস্টেম, এটা অর্থাৎ ইউএসসিএস, এই ব্যাপারটা। তো এখানে বলা আছে, দেখো তোমরা 200 নাম্বার সিপ সবাই জানো, এটা ম্যাটেরিয়ালস ল্যাবে তোমরা করে আসছো এটা। তো এই যে এটা হলো তোমাদের 200 নাম্বার সিপ, 0.075 মিলিমিটার যার সাইজ। আরেকটা আছে তোমার হলো এই যে এটা, এটা হলো 4.75 বা 4 নম্বর সিপ, এই 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 জায়গাটা। তো তাহলে 0.075 মিলিমিটার। আর হলো এখানে এটা যদি আমি বাউন্ডারিতে বলি, তো তাহলে এখান থেকে ডান দিকে যদি যাই, এর উপরে যত সাইজের ম্যাটেরিয়াল থাকবে সেটাকে আমরা বলবো গ্রাভেল অথবা বোল্ডার বলবো। আর এই তো এটার উপরে গেলে আবার বোল্ডার, 76.2 মিলিমিটারের চাইতে উপরে হলে আবার বোল্ডার হবে। তো যাই হোক, আর এই যে 200 নম্বর সিপ, সেখান থেকে যদি ছোট হয় পার্টিকেল সাইজ, খুবই ছোট আসলে, এগুলোকে বলবো আমরা ফাইন, এগুলোকে বলবো আমরা ফাইন সয়েল। আর এই পাশে এগুলোকে বলবো আমরা গ্রাভেল অথবা বোল্ডার। আর মাঝখানে দেখো এই যে তোমাদের 200 নম্বর সিপ থেকে এই যে 4 নম্বর সিপ পর্যন্ত, এই অংশটার মধ্যে যা থাকবে, যা আটকায় থাকবে, সেই জিনিসটাই হলো আসলে আমাদের স্যান্ড। এটা তোমাদের মাথায় রাখতে হবে। আর আস্থো ক্লাসিফিকেশন, এখানে এরকম কিছু বলা আছে, দেখো যে এই যে 0.075, এটা নিচে এদিকে কিছুটা ছোট হলো সিল্ট, তার চেয়েও ছোট হলো আমাদের ক্লে, সেটাও সাইজও বলা আছে এখানে। আর স্যান্ডের চাইতে বড় অর্থাৎ সেটা হলো গ্রাভেল, আর গ্রাভেলের চাইতে বড় সেটা হলো বোল্ডার। অর্থাৎ স্যান্ডকে এখানে আবার বলছে যে তোমার 2 মিলিমিটার থেকে 0.075 মিলিমিটার, এই এতটুকুকে এরা আবার এখানে স্যান্ড বলছে। তো এক একজন এক একটা বলেছে, তো আমরা এত কিছু দেখবো না, আমরা মেইনলি আসলে কোনটা দেখবো, আমরা আসলে এই যে ইউনিফাইড সয়েল ক্লাসিফিকেশন সিস্টেম, এটাই দেখবো, আর হলো এই আস্থটা দেখবো, এই ব্যাপারটা। এরপর দেখো পার্টিকেল সাইজ অফ সয়েলস, এটা ক্লাসিফিকেশন বেসড অন ইউজ। এবার ইউজের উপরে ভিত্তি করে, সরি মিস হয়ে গেল। এরপর আসলে ক্লাসিফিকেশন বেসড অন কোহেসিভ প্রপার্টিজ। আসলে কোহেসিভ মানে কি, যে আঠালো যে ভাবটা চলে আসে সয়েলের মধ্যে, পানি চলে আসলে, পানি না থাকলে কিন্তু সয়েলে কোনোভাবেই স্টিকি কোনো ভাব বা প্লাস্টিক কোনো ভাব আসবে না। এটা কখন আসবে? যদি পানিটাকে আমরা ইন্ট্রোডিউস করতে পারি, বা সয়েলের মধ্যে এনিহাও যদি পানি চলে আসে। তো সেই ক্ষেত্রে সয়েলকে আমরা দুভাগে ভাগ করতে পারবো, একটা হলো তোমাদের কোহেসিভ সয়েল, একটা হলো কোহেশনলেস সয়েল। অর্থাৎ কোহেসিভ বলতে আঠালো সয়েল, এটা কোন সয়েল হবে? এটা ক্লে সয়েল হবে। আর কোহেশনলেস সয়েল অর্থাৎ স্যান্ডি সয়েল, স্যান্ডকে যতই তুমি পানি দিয়ে এক জায়গায় করার চেষ্টা করো, সেটা হবে না। তো সেটা বলবো আমরা কোহেশনলেস সয়েল। তো কোহেসিভ সয়েল বলতে আসলে প্লাস্টিক সিল্ট অথবা ক্লে হতে পারে, ঠিক আছে? তো এটা হতে পারে। আর কোহেশনলেস সয়েল হলো তোমাদের গ্রাভেল, বড় বড়, এগুলো তার আঠার মতো চড়া লাগবে না বা এরকম কিছু হবে না। স্যান্ড, এখানে কোনো আঠালো ভাব নাই। আর সিল্ট যেটা নন প্লাস্টিক, অর্থাৎ যেখানে পানি আসলেও যেটা কি হবে না, স্টিকি ভাব আসবে না, সেটা হলো নন প্লাস্টিক সিল্ট, এই ব্যাপারগুলো। আর ক্লাসিফিকেশন বেসড অন ইউজ যদি বলি, আমরা রাস্তাঘাটের জন্য ইউজ করতে পারি, অথবা আমরা বিল্ডিং তৈরির জন্য সয়েলকে আমরা ইউজ করতে পারি, অর্থাৎ ফাউন্ডেশন হিসেবে ইউজ করতে পারি। সেখানে যদি দেখো, এখানে ফর বিল্ডিং এন্ড আদার কনস্ট্রাকশন ওয়ার্ক, এটা আসলে ইউএস
সিএস বা ইউনিফাইড সয়েল ক্লাসিফিকেশন সিস্টেম, এটা ইউজ হয়। আর আস্থক সয়েল ক্লাসিফিকেশন সিস্টেম কোথায় ইউজ হবে, সেটা হলো অর্থাৎ আমেরিকান অ্যাসোসিয়েশন অফ স্টেট হাইওয়ে অ্যান্ড ট্রান্সপোর্টেশন অফিসিয়ালস ফর হাইওয়ে অ্যান্ড রোড কনস্ট্রাকশন ওয়ার্কস, অর্থাৎ এটা সোজা কথা এটা রোড কনস্ট্রাকশনের জন্য বা হাইওয়ের জন্য। আর এটা আসলে তোমার অনেক সময় মুখস্থ করে ফেলেছো, এগুলো মুখস্থ করার দরকার নেই, এমনিতেই তোমার মনের মধ্যে থাকবে বা এরকম মুখে চলে আসবে আস্তে আস্তে। গ্রেন সাইজ অ্যানালাইসিস, এখানে ক্লাসিফিকেশন টেস্ট আমরা কিভাবে করব, সেটা দুরকম হতে পারে। সেটা হলো ক্লাসিফাই করার আগে আমাকে কিছু টেস্ট করতে হবে, সয়েলকে ক্লাসিফাই করার আগে কিছু টেস্ট জরুরি। তো তার মধ্যে গ্রেন সাইজ অ্যানালাইসিস এটা আমাদেরকে করতে হবে। আর আরেকটা হলো তোমাদের কনসিস্টেন্সি টেস্ট, এই ব্যাপারটা। তো গ্রেন সাইজ অ্যানালাইসিস সেটা আবার কিভাবে ভাগ করা যায়, সেটা হলো সিভ অ্যানালাইসিস হতে পারে, আর একটা হলো তোমাদের সেডিমেন্টেশন অ্যানালাইসিস। তো এখানে দুইটা কথা স্পষ্ট করে বলা আছে যে কোর্স সয়েলের জন্য আমরা সিভ অ্যানালাইসিস করব, আর সেডিমেন্টেশন অ্যানালাইসিসের জন্য এটা আমরা কার জন্য করব, ফাইন সয়েলের জন্য। তো তাহলে দেখো, কোর্স সয়েলের জন্য টেস্ট হলো সিভ অ্যানালাইসিস, আর ফাইন সয়েলের জন্য আমাদের হলো সেডিমেন্টেশন অ্যানালাইসিস। তার মধ্যে মেইনলি আমরা যেটা করি সেটা হলো আমাদের হাইড্রোমিটার অ্যানালাইসিস। তো একটু বলি যে সিভ অ্যানালাইসিস কখন করা যাবে, সেটা হলো এটা আমরা সিভের মাধ্যমে করতে পারবো, অর্থাৎ যে আমাদের যে স্ট্যান্ডার্ড সিভ গুলো আছে এই সিভ গুলোর মাধ্যমে। স্ট্যান্ডার্ড সিভ ছাড়াও কিন্তু আমরা এই আমাদের কি সিভ অ্যানালাইসিসটা করতে পারবো। সিভ অ্যানালাইসিস করার জন্য স্ট্যান্ডার্ড কোনো সিভের দরকার আমাদের নাই, কিন্তু আমাদের এফএম এর জন্য আমাদের স্ট্যান্ডার্ড সিভ অবশ্যই লাগবে। তো এই ব্যাপারটা তোমাদের কিছুক্ষণ পরে বলবো। আর কোর্স সয়েল কেন, কোর্স সয়েল হলো বড় থাকে, তার চেয়ে ছোট হবে, তাকে আরো ছোট সিপ দিয়ে আমরা যদি তাকে চালি তো তাহলে আরো ছোট পার্টিকেল নিচে পড়ে যাবে। এরকম করতে করতে উপর থেকে উপরে বড় পার্টিকেল এবং নিচের দিকে আস্তে আস্তে ছোট পার্টিকেল থাকবে। তো বড় ছোট পার্টিকেল থাকলে তখন আমরা সেটাকে আলাদা করার জন্য সিভ অ্যানালাইসিস করব। কিন্তু যদি এরকম হয় ফাইন সয়েল হয়, অর্থাৎ ক্লে এবং সিল্ট যে সয়েলটা সেটাকে আমরা ফাইন সয়েল বলতেছি, সেই সয়েলটা কিন্তু সেটা আবার তুমি কিভাবে ছোট বড় এইভাবে সিভের মাধ্যমে করবা, সিভ দিয়ে এই ছোট পার্টিকেলকে আরো ছোট ভাগে ভাগ করা সম্ভব না। তো সেক্ষেত্রে আমাদের মেকানিক্যাল অ্যানালাইসিসে যেতে হবে, তার জন্য হাইড্রোমিটার অ্যানালাইসিস, পিপেট অ্যানালাইসিস এগুলো আছে। এই ধরনের এগুলো আসলে গ্রেডেশন কার্ভ, তোমরা এফএম করে আসছো, এফএমও যা তার ঠিক কাছাকাছি হলো আসলে এই গ্রেডেশন যে কার্ভটা সেটা। তো সেটার পার্থক্যটা কোথায় সেটা আমরা একটু পরে দেখব। তার জন্য এটা আসলে স্ট্যান্ডার্ড কার্ভ, আসলে এই যে এস কার্ভ, আসলে গ্রেডেশন কার্ভ যেটা, এই যে এস কার্ভ, এই যে তোমরা দেখতে পাচ্ছ এস কার্ভটা, এটা হলো স্ট্যান্ডার্ড বা একদম ভালো যেটা সেটা। তো ভালো কেন বলতেছি সে ব্যাপারে পরে আসি। তো কি করতে হবে তার জন্য, একদিকে আমাদের যেটা করতে হবে সে একদিকে দিতে হবে পার্সেন্ট ফাইনার, আর একদিকে দিতে হবে আমাদের হলো পার্টিকেল সাইজ। তো এফএম করার জন্য আসলে পার্সেন্ট ফাইনার এই জিনিসটা লাগে না, কিন্তু গ্রেডেশন কার্ভের জন্য এটাই লাগে। আবার পার্সেন্ট ফাইনার জিনিসটা কি এটাও তোমাদেরকে বুঝতে হবে। সেটা জিনিসটা কি দেখো, পার্সেন্ট ফাইনারটা হলো দেখো, এই যে যদি একটা সিভ থাকে, তো এই সিভের ধরো আমি 100 গ্রাম আমি কিছু নিলাম, তো এই সিভের উপরে যত সিভি থাক না কেন, এই সিভের উপরে বা এই সিভ পর্যন্ত ধরে নিলাম যে এখানে 70 গ্রাম ম্যাটেরিয়াল রিটেইন করেছে। আর নিচে তাহলে কত গেল, নিচে তাহলে চলে যাবে, নিচে যেটা যাবে সেটা হলো আমাদের 30 গ্রাম। তো তাহলে 100-র মধ্যে উপরে থাকলো 70 আর নিচে পাস করে ফেললো আসলে 30। আমরা যদি পার্সেন্টেজের হিসাবে করি তো সেই ক্ষেত্রে যে 100%-এর মধ্যে আমাদের 30% হলো নিচে চলে গেল, তাহলে এই সিভের জন্য 30% হলো এখানে এখানে আমাদের পার্সেন্ট ফাইনাল বা পার্সেন্ট পাসিং, একই কথা। তাহলে এক্ষেত্রে 30। তো প্রত্যেকটা সিভের জন্যই কিন্তু এরকম আমাদের রিটেইন করবে কিছু, আবার পাস করবে কিছু। ওই পাস করবে যেটা কত পার্সেন্ট পাস করে গেল সেটাই আসলে ওই সিভ থেকে নিচের দিকে কতটুকু পাস করে গেল সেটাকে বলবো আমরা, বা কত পার্সেন্ট পাস করে গেল সেটাকে বলবো আমরা পার্সেন্ট পাসিং অথবা পার্সেন্ট ফাইনাল। এটা তো এটা আসলে গ্রেডেশন কার্ভ। তো আমরা এই ধরনের আসলে কার্ভ পাবো, অর্থাৎ কি করতে হবে আমাদের, একদিকে পার্টিকেল সাইজ আমাদের দিতে হবে এটা লগ স্কেলে, আর একটা নরমাল স্কেলে ওয়াই অক্ষ বরাবর এদিকে দিতে হবে আমাদের পার্সেন্ট ফাইনাল বা পার্সেন্ট পাসিং। তো সর্বোচ্চ কত পার্সেন্ট পাস করতে পারে সেটা কিন্তু আমাদের কি, আমরা 100% দিলে সর্বোচ্চ 100%ই পাস করতে পারবে বা আরো কম করবে, তাই না, এর চাইতে বেশি তো আর করতে পারবে না। তো সেই ক্ষেত্রে
এই 100টা হবে আমাদের হাইয়েস্ট লিমিট, এই আর কি। তো এই হলো ব্যাপার। তো এই ধরনের কার্ভকে বলবো আমরা পার্টিকেল সাইজ ডিস্ট্রিবিউশন কার্ভ বা গ্রেডেশন কার্ভ বলবো। তো গ্রেডেশন কার্ভের মধ্যে এখানে বেশ বেশ কিছু প্যারামিটার আছে। সেই প্যারামিটার গুলোর মধ্যে এখানে ইফেক্টিভ সাইজ D10, তারপর হলো তোমাদের D30, D60, এই ধরনের কিছু টার্ম তোমাদের কাছে আসবে। তো একটা উদাহরণ দিয়ে আমি বলে দিই একটা জিনিসটা কি। তো অনেক সময় গ্রেডেশন কার্ভ আসলেই তো এইরকম একটা কার্ভ হতে পারে। এখানে খেয়াল করে দেখো, এখানে এখানে 10, এখানে 1, আর এখানে 0.1, তার মানে কি ডান দিকে ছোট হয়ে যাচ্ছে মানগুলো। তো আমরা যদি নরমালি ওরকম থাকে না, এক্সেল বা এরকম যদি করি আমরা, ব্যাপারটা আসলে এরকম থাকবে যে একদিকে আমরা দিলাম পার্টিকেল সাইজ, এদিকে আমাদের পার্টিকেল সাইজ এটা ধরলাম আমাদের মিলিমিটারে, আর এদিকে দিলাম আমরা পার্সেন্ট, এদিকে দিলাম পার্সেন্ট পাসিং। তো মনে করো আমরা এইরকম একটা কার্ভ পেলাম। তো এখন আমাদের কথা হলো D30টা কি। ধরলাম যে তোমাদেরকে বললাম যে D30টা কি আসলে। তো তোমাদের যেটা বুঝতে হবে, কোনো কথা ছাড়া এদিকে তো 100 পর্যন্ত থাকবে, তাই না? তো ধরলাম 30টা এখানে, মনে করো এখানে 30, এটা হলো 30। তো 30-র জন্য আমি কার্ভে যাব, কার্ভে গিয়ে এখানে ইন্টারসেক্ট যেখানে করবে সেখান থেকে সোজা আমরা নিচে চলে যাব। এখানে দেখলাম এখানে এটা তো সাইজ, তাই না, পার্টিকেলের সাইজ। তো এখানে ধরো আসলো যে 0.2 মিলিমিটার। তো তাহলে এখানে D30টা হবে সোজা বাংলা কথায় যে D30, D30টা হলো আসলে 0.2 মিলিমিটার। তাহলে ডি বলতে আসলে একটা ডায়ামিটারকে বোঝাচ্ছে। কোন ডায়ামিটারকে বোঝাচ্ছে? এখানে D30 বলতে 30% পাস করে এইরকম সিভের যে সাইজ, সেটাকে বলবো আমরা D30। আবার যদি বলতাম D60, তো 60 হয়তো এখানে হতো, তো এখানে ধরো 60, তো D60টা এখান থেকে সোজা যেতে হবে D60, অর্থাৎ 60% পাস করে এরকম যদি কোনো সিপ থাকতো বা এরকম পার্টিকেল সাইজ, তো তার আসলে সাইজ কত। এটা ধরো আহ, এটা এটার হয়তো বা আরো মান থাকতে পারে, এটা ধরো আসলো 0.5, আমি জানি না কত হবে, বললাম আর কি 0.5 মিলিমিটার হতে পারে। তো এই ক্ষেত্রে এটা যদি 60 হয়, তো D60% যদি হয় এখানে, তো 60% ফাইনার পার্টিকেল যেই সিপ দিয়ে পাস করে, অর্থাৎ যেই সিপ দিয়ে 60% মেটেরিয়াল পাস করে, সেই সিপের ডায়ামিটারটাই হলো আসলে এখানে 0.5 মিলিমিটার। এটা হলো আমাদের D60। তো এরকম ব্যাপার স্যাপার। তো D10, D60, D30 এগুলো কাজে লাগে কিসে, সেটা যদি আমরা দেখি, ইউনিফর্মিটি কোএফিসিয়েন্ট নামে একটা টার্ম আছে। তো সেই টার্মে তোমাদের এই CU বা UC এরকম দিয়ে প্রকাশ করা হয়। D60/D10 এই যে রেশিওটা, এটাকে বলা হয় ইউনিফর্মিটি কোএফিসিয়েন্ট। আর কোএফিসিয়েন্ট অফ কার্ভেচার এটা হলো CC বা CZ দিয়ে প্রকাশ করা হয়। সেটা হলো D30 তার উপর স্কয়ার ডিভাইডেড বাই D10 ইনটু D60, এই ব্যাপারটা। তো যাই হোক, বা এরকম করেও তোমরা দেখতে পারো, এভাবে বলা যেতে পারে। এরপর আসো এগুলো কাজে লাগবে, এগুলো ছয় যখন আমরা ক্লাসিফাই করবো, এই ডাটাগুলো আমাদের কাজে লাগবে। তো সেই জন্যই আমাদেরকে এই কিভাবে এই টেস্টগুলো করা হয় সেটা আমাদেরকে জানতে হবে। তো আমরা একটু পরে সেখানে যাব। তার আগে আমি তোমাদেরকে বলি যে তুমি একটা সয়েল স্যাম্পল নিয়ে সিভ অ্যানালাইসিস করলা, শেষ হলো, শেষ হওয়ার পরে এইরকম টাইপের কার্ভ আসতে পারে। কিরকম টাইপের কার্ভ আসতে পারে দেখো, এখানে পার্সেন্ট ফাইনাল যদি আমি একদিকে দিই, একদিকে যদি আমি পার্টিকেল সাইজ বা সেফ সাইজ যদি আমরা দেই, তো সেই ক্ষেত্রে দেখো প্রথমটা দেখো, যদি সুন্দর একটা এস কার্ভের মতো হয়, এই ধরনের একটা এস কার্ভের মতো যদি হয়, তো সেটাকে বলবো আমরা ওয়েল গ্রেডেড, এই ধরনের বলবো আমরা। আর তার মানেটা কি, ওয়েল গ্রেড বলতে আসলে কি বোঝায়? ওয়েল গ্রেড বলতে আসলে এটা বোঝায় যে সব রকমের পার্টিকেল সেখানে আছে। কি রকম দেখো, আমি যদি এখানে বলি যে এখানে যদি যাই এই সাইজের পার্টিকেল আছে, এখানে যদি যাই এই সাইজের পার্টিকেলটাও এখানে আছে, এখানে যদি যাই এই, অর্থাৎ প্রত্যেকটা সাইজের পার্টিকেল এখানে আছে আমাদের, ঠিক আছে, প্রত্যেকটা সাইজের পার্টিকেল আমাদের এখানে উপস্থিত। তো এটাকে বলবো আমরা ওয়েল গ্রেডেড সয়েল। আর পোরলি গ্রেডেড অথবা ইউনিফর্মলি গ্রেডেড কোনটাকে বলা হয় দেখো, ইউনিফর্ম গ্রেডটা হলো একই টাইপের, মানে একই টাইপের যদি পার্টিকেল থাকে বেশি, যেমন 1000 গ্রাম তুমি সয়েল স্যাম্পল নিলা, কিন্তু 1000 গ্রামের মধ্যে যে কোনো একটা সেভে ধরো 700 গ্রাম সয়েল রিটেইন করছে, তাহলে
ওই 700 গ্রামটা কি ওই সাইজের সয়েলটা কিন্তু বেশি ডোমিনেট করবে, ইউনিফর্ম, একই রকম বেশি ইউনিফর্ম, তো সেটাকে বলবো আমরা আসলে ইউনিফর্ম সয়েল। তো তখন শেপটা কেমন হবে? তখন শেপটা হবে দেখো এই টাইপের, যে এই ধরনের একটা হবে বেশি, অর্থাৎ এখানে একই সাইজ দেখো, এই সোজা যদি আমি নিচে নামি, এই একই সাইজের সয়েল মানে কাছাকাছি সাইজের সয়েলটা বেশি থাকবে, তাই না ব্যাপারটা? তো এই সাইজের সয়েলটা বেশি যদি থাকে তো সেটাকে বলবো আমরা ইউনিফর্মলি গ্রেডেড। আর গ্যাপ গ্রেড মানে হলো কোনো একটা সিবে, ধরো আমার কোনো সয়েল স্যাম্পলে থাকলো না, আমি সিব, আমার 7-8টা সিব থাকলো, সেখানে যে কোনো একটা সিব বা 2টা সিবে আমাদের কোনো সয়েলই রিটেইন করে নাই, তার মানে এটা কি? তার মানে ওই সাইজের সয়েল সেখানে নাই আসলে। যদি না থাকে সেটা গ্যাপ গ্রেডেড হবে। তখন ব্যাপারটা কেমন হবে? তখন ব্যাপারটা এই যে এই সয়েলের, এই যে এই কার্ভের মতো হবে। দেখো এখানে যেটা হয়েছে, এ তো এই জায়গাতে একই সাইজ, এই জায়গাতে আসলে সরি মানে সাইজটা মিসিং, মানে সয়েল মিসিং। এখানে তোমার সাইজ আমি চাচ্ছি যে কই কই নাই। তো এই ব্যাপারটা আসলে একটু যদি চিন্তা করো, একটু যদি থিঙ্ক করো, তো তাহলে এই ব্যাপারটা ক্লিয়ার। তাহলে ওয়েল গ্রেডেডে সব ধরনের পার্টিকেল থাকবে, বন্ডিং খুব ভালো হবে, একটার গ্যাপে আর এক অন্যগুলো চলে আসবে, তো এটাকে বলবো আমরা ওয়েল গ্রেডেড। তারপর হলো ইউনিফর্মে একই ধরনের গুলো বেশি থাকবে, আর গ্যাপ গ্রেডেড যেটা হবে সেখানে কোনো না কোনো পার্টিকেল মিসিং থাকবে। তো ডেফিনেশন গুলো এখানে দেওয়া আছে, ডেফিনেশন তোমরা দেখবা। এরপরে আসো, এগুলো এখানে বলা আছে, ডেফিনেশন গুলো তোমরা অবশ্যই জানবা, পারবা। এরপর আসো ইউনিফাইড সয়েল ক্লাসিফিকেশন সিস্টেম। তো সেখানে যাওয়ার আগে তোমাদেরকে এটা একটু দেখাতে চাই আমি। এখানে দেখো, এখানে এই যে নাম্বার 16, এই যে এখানে নাম্বার 16 এ কোনো ম্যাটেরিয়াল আমাদের রিটেন করে নাই। এখানে নাম্বার 30, এখানেও কোনো ম্যাটেরিয়াল রিটেন করে নাই। এই যে নাম্বার 40, এখানেও কোনো ম্যাটেরিয়াল রিটেন করেনি। তার মানে এটা কি? তার মানে এটা হলো এই জায়গাতে আসলে গ্যাপ পড়ে গেছে, ওই সাইজের সয়েলটা আমাদের নাই। তো এই যে দেখো, এই জায়গাতে আসলে আমাদের বোঝাই যাচ্ছে যে এখানে আসলে পার্টিকেল সাইজ মিসিং বা পার্টিকেল মিসিং, তো এটা আসলে গ্যাপ গ্রেডেড সয়েল হবে। তো কিভাবে হিসাবটা করব আমরা? হিসাবটা তোমরা এফএম যেভাবে করে আসছো ঠিক সেভাবে এটা করতে হবে, ঠিক আছে? তো এখানে দেখো তোমরা আগের মতোই, যদি তো সিপ সাইজ, এখানে মেটেরিয়াল কতটুকু রিটেন করলো, আর সেটাকে আমি ওই যে কত টোটাল মেটেরিয়াল কত 320, 320 যদি আমি কি করি, আমরা যদি এই যে প্রত্যেকটাকে ভাগ করে ফেলি, তো ভাগ করলে পরে আমরা 100 দিয়ে যদি মাল্টিপ্লাই করি, তো তাহলে সেটা পার্সেন্টেজে চলে গেল, তাহলে কত পার্সেন্ট রিটেইন করলো ইন্ডিভিজুয়াল সিবে, সেগুলো আমরা পেয়ে গেলাম। তো সেখান থেকে আমরা কি পেলাম, যোগ করি একটার সাথে আরেকটা যদি যোগ করি, যে কিউমুলেটিভ মানে কি ওই পর্যন্ত, কিউমুলেটিভ মানে ব্যাপারটা হলো ওই পর্যন্ত কিন্তু। তো দেখো এখানে 0 করে নাই, এখানে করে নাই, এখানে করে নাই, এখানে করেছে, এখানে 6 এই সিবি অর্থাৎ 3/8 এই সিবটাতে দেখো আমাদের টোটাল রিটেইন করেছে আসলে 6.25 ওই পর্যন্ত। এরপরে দেখো ব্যাপারটা ক্লিয়ার হবে, এই 6.25 আর এই যে 18.75, এই দুটা মিলে হয় কিন্তু আসলে 25। তার মানে এই 25টা কি? এই 25টা হলো কিউমুলেটিভ পার্সেন্ট। তো সেটা কি, যে 4 নাম্বার সিপ পর্যন্ত টোটাল 25% রিটেইন করেছে। কিছু তো করেছে তার উপরে, তার উপরেও কিছু থাকতে পারে, কিন্তু ওই 4 নাম্বার পর্যন্ত আমাদের রিটেইন করেছে আসলে টোটাল 25%, এটাই কিউমুলেটিভ। তারপর যেমন ধরো এই যে এখানে কিন্তু ওই পর্যন্ত দেখো, এখানে কোনো কিছু যোগ হচ্ছে না, কেননা ওইখানে আর কোনো ম্যাটেরিয়াল নাই যে সেটা যোগ করব আমি। এখানে 75, এরকম করে দিন শেষে কত হবে? দিন শেষে কিন্তু ওই পর্যন্ত, অর্থাৎ ওই প্যান পর্যন্ত কিন্তু আমার 100 আছে, টোটাল 100। 200 নাম্বার সিট পর্যন্ত আমার 90.63% মেটেরিয়াল রিটেন করেছে 200 নাম্বার পর্যন্ত। তাহলে কিউমুলেটিভ বলতে আমি পর্যন্ত বুঝবো, যে ওই সিট পর্যন্ত কত রিটেন করেছে তার উপরে, এটা। তো এটা গেল আমাদের। আর এফএম ক্যালকুলেশনের জন্য একটু রিমাইন্ড করে দিই, এফএম ক্যালকুলেশনের জন্য স্ট্যান্ডার্ড হাফ শেপ ইউজ করা হয়। স্ট্যান্ডার্ড হাফ শেপ মাথায় রেখো কিন্তু, স্ট্যান্ডার্ড হাফ শেপ। স্ট্যান্ডার্ড হাফ শেপ বলতে আসলে কি বোঝায়, যে যেমন ধরো 4.75 তাকে অর্ধেক করলে কি হবে? তাকে অর্ধেক করলে তোমাদের হবে এই তোমাদের কোথায় গেল এটা, 2 পয়েন্ট সামথিং হবে, 2.38। তাকে অর্ধেক করলে কত হবে? তাকে অর্ধেক করলে হবে 1.19। তো এই সিপ গুলো যেগুলো, এগুলোকে বলবো আমরা স্ট্যান্ডার্ড হাফ সিপ। এই সিপ মেবি 9টা আছে, যাই হোক দেখে নিতে হবে। এখানে দেখো নাম্বার 40টা কিন্তু স্ট্যান্ডার্ড সিপ না,
এখানে 1 ইঞ্চ এটাও কিন্তু স্ট্যান্ডার্ড সিভ না, এই কারণে আমরা সেটা এফএম ক্যালকুলেশনের সময় আমরা কিন্তু সেটা মাথায় রাখিনি। সেটা আমরা ওই জন্য এই জায়গাতে একটু কালারটা একটু সাদা, মানে অন্যগুলো হাইলাইটেড করা আছে যে এফএম ক্যালকুলেশনের সময় যেগুলো আমরা ইউজ করেছি সেগুলো আমরা এখানে রেখেছি, আর অন্যগুলোকে আনহাইলাইট করে দেওয়া আছে। ব্যাপারটা বুঝতে হবে তোমাদের। এখন আসো তোমাদেরকে একটু ইউনিফর্মলি গ্রেডেডটা একটু বোঝাই। আসলে গ্যাপ তো বুঝে গেলা, ওইলে তো সব ধরনেরই থাকবে। আর ইউনিফর্মটা কি রকম দেখো, আমি এই গ্রাফটা দেখতে পাচ্ছ, এটা আসলে কেমন বোঝাও যাচ্ছে না যে একদম কমেন্ট করা যাচ্ছে না যে মোটামুটি ঠিক আছে চলে, এরকম একদম স্পেসিফিক বলা যাচ্ছে না। তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি আসলে, সেই ক্ষেত্রে দেখো আমি যদি এখানে একটা ডাটা চেঞ্জ করে দিই, এখানে 20 গ্রাম আছে তাই না, তো দেখো এখানে 30 নাম্বার সিভে এখানে 20 গ্রাম মেটেরিয়াল আছে। তো 20 এর জায়গায় যদি আমি 800 করে দেই, দেখো তো কার্ভটা কেমন হয়ে গেল। তার মানে কি, যদি এই ধরনের যে নেমে আসে, যদি যে পার্সেন্ট ফাইনাল বা ওয়াই অ্যাক্সিস বরাবর যদি নেমে আসে কার্ভটা, কেন নেমে আসছে, যে কোনো একটা পার্টিকেল আমাদের বেশি হয়ে গেছে, ইউনিফর্ম সাইজ একই রকম, যে মার্বেলের মতো অনেকগুলো মার্বেল একসাথে একই সাইজে, তো সেটাকে বলবো আমরা আসলে ইউনিফর্মলি। তো ইউনিফর্ম আসলে শুনতে ভালো কিন্তু জিনিসটা ভালো না। ইউনিফর্মের সমস্যা কি, ইউনিফর্মের সমস্যা হলো ইউনিফর্ম একই রকম সাইজ হলে ভেতরে ভেতরে অনেক গ্যাপ থেকে যাবে, ওই গ্যাপগুলো পূরণ করার জন্য পার্টিকেল ধরো নাই, তো সেই ক্ষেত্রে কি হবে, বন্ডিং ভালো হবে না। এই জন্য ইউনিফর্ম সয়েল তো ভালো না আসলে, এই আর কি, এটা মাথায় রাখতে হবে। তো এটা গেল, এরপরে আমরা কোথায় যাই চলো দেখি। এরপরে আমরা একটু যাই ক্লাসিফিকেশন বেসড অন ইউজের উপরে ভিত্তি করে আমরা সয়েলকে, আচ্ছা এটা তো, আচ্ছা এটা তো বলেই ফেললাম। আচ্ছা এবার দেখো ইউনিফাইড সয়েল ক্লাসিফিকেশন সিস্টেম, এখানে আসলে আমরা কিছু কথা বলা আছে, কিছু জিনিস ডেফিনিশন আছে, একটু ভালোভাবে খেয়াল রাখতে হবে তোমাদের। সবার প্রথম কথা বলা আছে, কি বলা আছে দেখো, এখানে কোর্স গ্রেইন সয়েলটা আর হলো ফাইন গ্রেইন সয়েল, কোর্স এবং ফাইন দুইটা কিন্তু আলাদা একদম ভাগ। কিভাবে ভাগ করেছে এখানে, একদম ইজিলি ভাগ করেছে, সেটা হলো খেয়াল করে দেখো, কোর্স বলতে 200 নম্বর সিট যেটা আছে, 200-র উপরে যদি 50% এর বেশি থাকে সেটাকে বলবো আমরা কোর্স গ্রেইন সয়েল। আর 200 নম্বর সিভে যদি 50%, 200 নম্বর সিভ দিয়ে নিচে যদি 50% এর বেশি সয়েল চলে যায়, টোটাল সয়েলের 50% এর বেশি যদি 200 নাম্বার দিয়ে পাস করে, তো সেক্ষেত্রে সেটাকে বলবো আমরা ফাইন সয়েল। তাহলে 200-র উপরে যদি 50-এর বেশি যাই থাকবে সেটা তোমাদের কোর্স সয়েল হবে, 200-র নিচে যদি 50টার বেশি হয়ে যায় তো সেটাকে বলবো আমরা ফাইন সয়েল। তো কিছু নাম আছে এখানে, তোমরা দেখো গ্রাভেলকে জি দিয়ে এখানে সিম্বলাইজ করা হয়েছে, স্যান্ড, এস ফর স্যান্ড, এম ফর ইনঅর্গানিক সিল্ট। তো এম দিয়ে সিল্ট মিলে নাই, তবুও মনে রাখতে হবে তোমাদের। ক্লে সি, তারপর হলো অর্গানিক সিল্ট এবং ক্লে, ও দিয়ে সিল্ট এবং ক্লে যেটা অর্গানিক সেটা বোঝানো হয়েছে, আর পিটি দিয়ে মানে আমাদের এখানে পেট বা মাক বা একদম যেটা অর্গানিক টাইপের সেটা বোঝানো হয়েছে। এই আর কি অবস্থা। তো এই উপরের এই দুটো পোরশনকে অর্থাৎ গ্রাভেল আর স্যান্ডকে বলবো আমরা কোর্স সয়েল, আর বাকিটাকে কি বলবো, বাকিটাকে আমরা ফাইন সয়েল বলবো। আর এখানে ডাব্লিউ দিয়ে, এখানে এ সিম্বল দিয়ে আমাদের ওয়েল গ্রেডেড, পি দিয়ে পুরলি গ্রেডেড এই ধরনের, আর এল দিয়ে লো প্লাস্টিসিটি বা কম্প্রেসিবিলিটি। লো প্লাস্টিসিটি সেটা হলো লিকুইড লিমিট যদি লেস দেন 50 হয় সেই ক্ষেত্রে সেটা আমাদের লো প্লাস্টিক সয়েল হয়, আর লিকুইড লিমিট যদি বেশি হয় 50 চাইতে বেশি হয় তো সেটাকে বলবো আমরা হাই প্লাস্টিসিটি। এই ব্যাপারটা। এবার আসো তোমাদের একটা সয়েল ক্লাসিফিকেশন সম্পর্কে একটু ধারণা দিব, তারপর একটা এক্সাম্পল দেখাবো, এক্সাম্পলটা দিলে তোমরা একদম ক্লিয়ার হয়ে যাবে যে ব্যাপারটা আসলে কি। ঠিক আছে, তো একটা সয়েলের কিভাবে আমরা নামকরণ করব বা কি তার সিম্বল হতে পারে, নাম অথবা সিম্বল, তাই না এই ব্যাপারটা। তো এখানে হলো গ্রুপ সিম্বল, খেয়াল করে দেখো ডান পাশে এটা গ্রুপ সিম্বল, আর এই যে নিচে যেগুলো আছে দেখো এগুলোকে বলবো আমরা এগুলোর নাম, এই ব্যাপারটা। তাহলে গ্রুপ নেম আর হলো গ্রুপ সিম্বল। তো গ্রুপ সিম্বলটা সেটাকে জাস্ট একটু, এই যে যেমন জি ডাব্লিউ বলতে ওয়েল গ্রেডেড গ্রাভেল। এরপরে যেমন ধরো এই যে এল সিএল দিয়ে কি বোঝানো যায় দেখি, আমি জানি না, দেখি একটু কি অবস্থা। সি দিয়ে বোঝানো হয়েছে এখানে ক্লে, আর তাহলে এল দিয়ে এটা হবে, তো এখানে হবে তাহলে লো প্লাস্টিক ক্লে, অর্থাৎ প্রথম সিম্বল প্রথম অক্ষরটা ডোমিনেট করবে, তাহলে লো প্লাস্টিক
ক্লে। তাহলে সিএলটা কি? লো প্লাস্টিক ক্লে। এই হলো ব্যাপার। এখানে আরো কিছু বা ডুয়েল সিম্বল থাকতে পারে, এই যে ডুয়েল সিম্বল অর্থাৎ দুই ধরনের গ্রুপ মিক্স থাকতে পারে, সেটাও দেখাবো একটু পরে। তো চলো আমরা দেখি আসলে যে কোনো একটা আমরা সয়েলটা নিয়ে চিন্তা করি, যে কোনো একটা সয়েলের একটা এক্সাম্পল নিয়ে আমরা একটু যদি দেখি। এখানে তোমাদের যেতে হবে তোমাদের জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং যে ম্যাটেরিয়ালটা আছে সেই ম্যাটেরিয়ালে 5.6 এক্সাম্পল 5.6টা নিয়ে আমি এখন কথা বলবো। এখানে দেখো বলাই আছে যে পার্সেন্ট পাসিং নাম্বার 4 নাম্বার শিপ, 4 নাম্বার শিপ দিয়ে 70% পাস করে 4 নাম্বার শিপ দিয়ে, একটু মাথায় রাখো। আর 200 নাম্বার শিপ দিয়ে পাস করে 30%, এটাও একটু মাথায় রাখো তোমরা। লিকুইড লিমিট হলো 33 আর প্লাস্টিক লিমিট হলো 12। এটা তো লিকুইড লিমিট আর প্লাস্টিক লিমিট এই দুটার বিয়োগফল হলো কি? প্লাস্টিসিটি ইনডেক্স। অর্থাৎ 33 থেকে আমি যদি 12 বাদ দেই তো তাহলে থাকবে 21। এই 21টা হবে আমাদের প্লাস্টিসিটি ইনডেক্স অর্থাৎ পিআই। এটা মাথায় রাখো। তাহলে প্রথম মাথায় রাখতে হবে এই জিনিসটা যে 200 নম্বর সিপ দিয়ে আসলে কতটুকু পাস করলো। চলো একটু দেখে আসি, আস্তে আস্তে আমরা এই টেবিলের সাথে মিলাবো। হঠাৎ করে টেবিল দেখালে তোমরা হয়তো বা বুঝবা না, এই কারণে একটা এক্সাম্পল দিয়ে আমি বোঝাবো, তাহলেই তোমরা বুঝতে পারবে আসলে কি করতে হবে, আমি কি চাচ্ছি বা বইয়ে কি বলা আছে। তো দেখো এখানে কি বলা আছে। এই টেবিলটা যদি আমরা খেয়াল করি যে প্রথমে দেখতে হবে এটা কি আসলে কোর্স সয়েলের আন্ডারে ক্যাটাগরিতে যাচ্ছে নাকি ফাইন সয়েলে। তো কোর্স সয়েল হলে আমরা এই ঘরে চলে যাব, ফাইন সয়েল হলে আমরা নিচের ঘরে চলে আসবো। ঠিক আছে, তো কি বলছে শর্ত কি? শর্তটা হলো 200 নাম্বার সিপ দিয়ে যদি 50-এর বেশি পাস করে ফেলে, 50%-এর বেশি ম্যাটেরিয়াল পাস করে ফেলে, সেটা হবে আমাদের কি? ফাইন। আর 200-এর উপরে যদি 50%-এর বেশি রিটেইন করে তো সেটাকে বলবো আমরা কোর্স। তো কোর্স সয়েলটা কি দেখি, এটা ফাইন না কোর্স? তো দেখি এখানে প্রবলেমে বলা আছে 200 নাম্বার দিয়ে পাস করে ফেলেছে 30%, তার মানে কি 70% উপরে আটকাইছে, বেশি আটকাইছে উপরে। তো তার মানে এটা আসলে কোর্স সয়েল। তো আমরা আসলে কোর্স সয়েলের টেবিলে যাব, এখানে এই শর্তের সাথে মিলে যাচ্ছে সেজন্য। এরপরে দেখো এটা কি গ্রাভেল না স্যান্ড? এখন ফাইন না হলেও হয়, এটা কোর্স। তো কোর্সের মধ্যে আবার কতটুকু ভাগ? গ্রাভেল হবে অথবা স্যান্ড হবে। তো তার জন্য কতটুকু? তার জন্য আবার 4 নম্বর সেট তোমাকে দেখতে হবে। তার মানে সিপ এখানে মেইনলি তিনটা যদি ক্যাটাগরিতে ভাগ করতে চাই আমি, তো 4 নাম্বার সিপ মানে হলো 4.75 মিলিমিটার, আর 200 নাম্বার সিপ যেটা সেটা হলো 0.075 মিলিমিটার, আর তার উপরে যাই থাকবে আমার সেটা আপাতত দেখার দরকার নাই। এই 4 নম্বর সিপটাই আসলে ডিফাইন করবে সেটা কি আসলে গ্র্যাভেল না স্যান্ড। ঠিক আছে, তো তার জন্য একই শর্ত যে যদি 50%-এর বেশি উপরে থাকে তো সেটাকে বলবো আমরা গ্র্যাভেল, আর 4 নম্বর সিপের নিচের দিকে যদি 50% পাস করে, 50%-এর বেশি পাস করে তো সেটাকে বলবো আমরা আসলে স্যান্ড। এই ব্যাপারটাই আসলে। তো এখানে আসলে কি বলা আছে? এখানে বলা আছে 4 নম্বর সিপ দিয়ে পাস করে 70%। তার মানেটা কি? তার মানেটা হলো দেখো 4 নম্বর সিপ দিয়ে পাস করে ফেলে 70%, 50-এর বেশি পাস করে ফেলছে, তার মানে এটা আসলে এই স্যান্ডের রিজিয়নে চলে গেছে। এই এর নিচে আসলে কি? এটা স্যান্ড। তো আসলে আমাদের স্যান্ডে যেতে হবে, তার মানে আমাদের এই কলামে যেতে হবে। এরপরে আসো এখানে ফাইন পার্টিকেল তোমাদের কতটুকু আছে কি সেটা যদি আমরা দেখি, সেটা একটু দেখো। ফাইন বলতে কোনটা? ফাইন বলতে আসলে 200 নিচে, 200 নাম্বার সিভের নিচে, 200 নাম্বার সিভের নিচে যাই যাক না কেন সেটাই তো ফাইন। আসলে কত পার্সেন্ট গেছে দেখো তো তোমরা, 30% চলে গেছে তোমাদের এইটা নিচে, 200 নিচে পাস করে ফেলছে, তার মানে 30% ফাইনাল। কিন্তু এখানে কি বলা হয়েছে? তো ফাইন আসলে 30%, সেটা কি 12%-এর বেশি না? মোর দেন 12% না? অবশ্যই মোর দেন 12%। তার মানে এই সয়েলটা আসলে সোজা বাংলা কথায় যদি বলি, এই সয়েলটা আসলে আমাদের এই দিকে যাচ্ছে, এই জায়গার মধ্যে এই দিকে আমাদের যাচ্ছে। তো এই দিকে যদি যায় তার মানে এস এম অথবা এস সি হবে, এরকম কিছু একটা, তাই না? তো একদম আমাদের একদম বলে দিতে হবে যে আসলে এটা কি। তো আসলে এই জিনিসটা কি সেটা দেখার জন্য এখন আমাদের দেখতে হবে প্লাস্টিসিটি ইনডেক্স। প্লাস্টিসিটি ইনডেক্সটা কত? এটা যে স্যান্ড, এই যে এস, এই এস তো আমাদের অনেক আগে কনফার্ম হয়েছে, তাই না? এস, এই যে এস, এই যে এস আমাদের অনেক আগে কনফার্ম হয়েছে। এখন সিল্ড হবে নাকি ক্লে হবে, অর্থাৎ এম হবে না সি হবে, এটা আসলে দেখার বিষয়।
তো তার জন্য আমাদের প্লাস্টিসিটি ইন্ডেক্স দেখতে হবে। প্লাস্টিসিটি ইন্ডেক্স একটু আগে আমরা দেখে আসছি, এটা আসলে 21, অর্থাৎ লিকুইড লিমিট থেকে প্লাস্টিক লিমিট বাদ দিলে 33 থেকে 12 বাদ দিলে আমাদের এখানে হবে 21। তো 21টা আসলে কোন রেঞ্জে? 21 আসলে প্লাস্টিসিটি ইন্ডেক্স গ্রেটার দ্যান 7 এই ক্যাটাগরিতে চলে গেছে। তো এই ক্যাটাগরিতে যদি চলে যায় তো সেটা হবে আসলে এসসি। তার মানে আমাদের এই গ্রুপ সিম্বল যেটা আসলো সেটা চলে আসলো আসলে আমাদের কি চলে আসলো আসলে, এটা আসলে চলে আসলো সি ফর কি, ক্লে, তাই না? ইনঅর্গানিক ক্লে, তাহলে এটা ক্লে। আর এস যেটা স্যান্ড। তো প্রথম যেটা সেটা হলো আসলে ডোমিনেট করবে। এস নাম হবে স্যান্ড, কেমন স্যান্ড? ক্লে স্যান্ড। তো এই এস সি এই ব্যাপারটা এতটুকু মাথায় রাখলেই হবে। আর আমাদের এক্সাম্পল প্রায় শেষ। এখানে আরেকটা ব্যাপার আছে, দেখো এখানে নিচে কিছু কথা বলা আছে যে এটা আবার আরেকটা টেবিল আমাদের এই বই আসলে মিসিং, যে ফিগার 5.4। তো সেটা যদি দেখতাম তো এরকম ব্যাপার আছে যে 50%-এর চাইতে যদি গ্র্যাভেল থাকে তো সেখানে আসলে গ্র্যাভেলটাকে আনতে হবে, গ্র্যাভেলটাকে ওই ক্লাসিফিকেশনের মধ্যে কনসিডার করতে হবে। আমাদের কিন্তু শেষ, আমাদের কাজ শেষ। তো এখানে এটাকে ক্লে স্যান্ড। তো আমাদের এখানে দেখো গ্র্যাভেলটা কত পার্সেন্ট আছে, আমাদের এখানে গ্র্যাভেলটা আছে, প্রবলেমটাতে যদি দেখি এখানে খেয়াল করে দেখো 4 নম্বর সিপ যেটা ছিল, 4 নম্বর সিপের নিচে কিন্তু 70% পাস করে ফেলেছে। তার মানে কি 30% গ্র্যাভেল কিন্তু উপরে রইল। তার মানে গ্র্যাভেল এখানে 30% আছে। তো 15%-এর চাইতে বেশি যদি থাকে তাহলে সেটাকেও ইনক্লুড করতে হবে, এটাই নিয়ম। তো সেই ক্ষেত্রে এখানে দেখো ক্লে স্যান্ড আমরা নাম করে ফেলেছি, যে এসসি এটা তো নামকরণ করেই ফেলেছি, বা ক্লে স্যান্ড এটা আমরা করেই ফেলেছি। সাথে কি হবে? একটু গ্র্যাভেল আছে, উইথ গ্র্যাভেল। এটাই তো আজকের টপিকটা এই পর্যন্তই। নেক্সট দিন আমরা ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আস্থ মেথডটা দেখব, আর এই প্রবলেম নিয়ে আমি তোমাদের সাথে ডিসকাশনে আসব কাল অথবা পরশু ইনশাল্লাহ। তো সেই পর্যন্ত তোমরা ভালো থাকো, তোমাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ।